হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। কারণ টেক্সট বইয়ের যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে সব প্রশ্নগুলো এখানে রয়েছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে কে কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এবং এই ব্যাপারে কে তাকে সাহায্য করেছিলেন? তো ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফাঁসোয়া জারিজ 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সালটা খুব ভালো করে মনে রাখবে, 1974 খ্রিস্টাব্দে জা ফাঁসোয়া জারিজ, এবং এই ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। তো 1974 খ্রিস্টাব্দে জা ফাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এবং এই ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন কে? রিচার্ড মেডো। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন গিরিপথের কাছে অবস্থিত? তো বোলান গিরিপথের কাছে অবস্থিত। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? মেহেরগড় সভ্যতা বালুচিস্তান প্রদেশে অবস্থিত, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা হয় ও কি কি? মেহেরগড় সভ্যতাকে 3টি পর্যায়ে ভাগ করা হয়, যথা পুরনো পর্ব বা প্রথম পর্ব, যা আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 থেকে 4000 অব্দ। তৃতীয় পর্ব খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 অব্দ। তো প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ, দ্বিতীয় পর্ব 5000 থেকে 4000 অব্দ, তৃতীয় পর্ব 4300 থেকে 3800। পরের প্রশ্ন, পুরনো পর্যায়ের মেহেরগড় সভ্যতার মানুষ কি কি ফসল ফলাতে জানতো? তো গম ও যব ফসল ফলাতে জানতো, সেই সঙ্গে তারা ছাগল, ভেড়া, কুজওয়ালা ষাঁড় প্রভৃতি পশু পালনও করতে পারত। তাহলে প্রশ্ন বলতে পারে যে সেই সময় তারা কি কি পালন করতো, তাহলে সেখানে তারা ছাগল, ভেড়া এবং কুজওয়ালা ষাঁড় পশুপালন করত, এবং চাষ করতে বা ফসল ফলাতে জানতো কি? গম ও যব। পরের প্রশ্ন, পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র কোথায় পাওয়া গিয়েছিল? তো মেহেরগড়ে পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, পুরনো পর্বের মেহেরগড় সভ্যতায় কিসের তৈরি জিনিস পাওয়া যায়নি? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো ধাতুর তৈরি কোনো জিনিস কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ পুরনো পর্বের মেহেরগড় সভ্যতার মানুষ ধাতুর ব্যবহার জানতো না। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় পুরনো পর্যায়ে বাড়িগুলি কেমন ছিল? তো মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। বাড়িগুলিতে একের বেশি ঘর থাকতো। কয়েকটি ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড়। প্রত্নতাত্ত্বিকদের মতে সেগুলিতে শস্য মজুদ রাখা, অর্থাৎ বড় যে বাড়িগুলো সেই বাড়িগুলোতে শস্য মজুদ রাখা হতো। পরের প্রশ্ন, উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া যায়? মেহেরগড়েই পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে পুরনো বানানটা মিস্টেক হয়ে গেছে, তোমরা এখানে একটা ওকাল লাগিয়ে নেবে। পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়? তো মেহেরগড়েই পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন পর্বে মেহেরগড়ে সিলমোহর ও তামার প্রচলন শুরু হয়েছিল? তো মেহেরগড় সভ্যতা তৃতীয় পর্বে, অর্থাৎ শেষ পর্বে সিলমোহর ও তামার প্রচলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া যায়? মেহেরগড়ে পাওয়া যায়। প্রশ্ন, কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? তো নতুন পাথরের যুগের শেষ দিকে। আমরা জানি 3টে পাথরের যুগ, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগের শেষের দিকে কি হয়েছিল? চাকার ব্যবহার শুরু হয়েছিল। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মেহেরগড়ের সমাধি টিকা লেখো, বা মেহেরগড়ের সমাধি ব্যবস্থা কেমন ছিল লেখো। তো মেহেরগড় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধিক্ষেত্রে সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে নানা গৃহপালিত পশু, শাঁখ, কুড়ুল প্রভৃতি দেওয়া হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, এবং সালটা মনে রাখবে 1921। এবং মহেঞ্জোদাড়ো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922, ঠিক তার পরের বছর। তো এটা আমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারি, তাই আমাদেরকে এটা খুব যত্ন সহকারে পড়তে হবে, কারণ আমরা যাতে গুলিয়ে না ফেলি। তো হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদাড়ো 1922। তো দুটো কিন্তু পরপর হয়েছিল, তাই এগুলো আমরা গুলিয়ে ফেলতে পারি, তাই আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এই প্রশ্নটা, কারণ পরীক্ষাতে এই দুটো প্রশ্নের একটি আসার চান্স কিন্তু প্রবল। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, হরপ্পা সভ্যতা কোন ঐতিহাসিক যুগের সভ্যতা? তো প্রায় ইতিহাস যুগের। আমরা জানি ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা যায়, প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক। তো হরপ্পা সভ্যতা
যার অপর নাম কি সিন্ধু সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা হলো প্রায় ইতিহাস যুগের সভ্যতা, অর্থাৎ এই যুগের লিপি বা ভাষা পাওয়া গেলেও সেই ভাষাকে আমরা কিন্তু পড়তে পারি না, তাই একে কি বলা হয়, প্রায় ইতিহাস যুগের ভাষা বলা হয়, মানে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলে ধরা হয়। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে পরবর্তীকালে কি সভ্যতা বলা হতো? সিন্ধু সভ্যতাকে পরবর্তীকালে হরপ্পা সভ্যতা বলা হতো। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আলেকজান্ডার কানিংহাম কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতায় গিয়েছিলেন? তো 1850 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম হরপ্পা সভ্যতায় গিয়েছিলেন। কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? খুব গুরুত্বপূর্ণ। তো হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, কোন ধাতুর ব্যবহার হরপ্পার মানুষ জানতো না? তো লোহার ব্যবহার হরপ্পার মানুষ কিন্তু জানতো না। পরের প্রশ্ন, কোন কোন ধাতুর ব্যবহার করতো হরপ্পার লোকেরা? তো কাঁসা, তামা ও ব্রোঞ্জ, এই তিনটি ধাতুর ব্যবহার কিন্তু হরপ্পার লোকেরা জানতো, তাই হরপ্পা সভ্যতাকে কি বলা হয়, তামা ও ব্রোঞ্জের সভ্যতাও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সময়কাল লেখো। তো হরপ্পা সভ্যতার সময়কাল 3000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্ব, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত সময়কালকে হরপ্পা সভ্যতার সময়কাল ধরা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার আয়তন কত? হরপ্পা সভ্যতার আয়তন প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন পরীক্ষাতে আসবে 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য। তো সিটাডেল কি? হরপ্পা সভ্যতার উঁচু বসতি অঞ্চলগুলিকে সিটাডেল বলা হতো, অর্থাৎ উঁচু যে অঞ্চলগুলো, সেই উঁচু অঞ্চলগুলিতে যেসব বাড়ি থাকতো সেই বাড়িগুলোকে বলা হতো সিটাডেল। পরের প্রশ্ন পরীক্ষায় 1 মার্কের এসে থাকে কিন্তু প্রত্যেক বছর এবং প্রত্যেকটি স্কুলে প্রায় এই প্রশ্নটা দিয়ে থাকে। হরপ্পার একমাত্র কোন জায়গায় কোনো সিটাডেল ছিল না? তো চানহু দাড়োতে, খুব ভালো করে মনে রাখবে এটা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কি কি ফসলের চাষ করত? তো গম, যব, জোয়ার, বাজরা, ডাল, সর্ষে, ধান, এগুলো সব চাষ করতো হরপ্পার মানুষেরা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোথায় ধানের চিহ্ন পাওয়া যায়? গুজরাটের রংপুর ও লোথালে। পরের প্রশ্ন, হরপ্পার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? হরপ্পার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না। হরপ্পার মানুষ কোন বস্ত্র ব্যবহার করত? তো হরপ্পার মানুষ সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। পরের প্রশ্ন, মেসোপটেমিয়াতে হরপ্পা সভ্যতার কয়টি সিলমোহর পাওয়া যায়? তো 23টি সিলমোহর পাওয়া যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, হরপ্পার সিলমোহরে কোন পশুর ছাপ ছিল? তো ষাঁড়ের ছাপ ছিল। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, লোথাল শব্দের অর্থ কি? লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্থান। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মৃতদেহকে কিভাবে সমাধি দেওয়া হতো? তো মৃতদেহের মাথা উত্তর দিকে শুয়ে সমাধি দেওয়া হতো, সেই সঙ্গে সমাধিতে গহনা ও মাটির পাত্র রাখা হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় বিদেশ থেকে কি কি আমদানি করা হতো? তো হরপ্পা সভ্যতায় বিদেশ থেকে সোনা, রূপো, তামা, হাতির দাঁতের চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি আমদানি করা হতো। হরপ্পা সভ্যতার লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? তো হরপ্পা সভ্যতার লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। আমরা কি করি, বাম দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু হরপ্পা সভ্যতার লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, অর্থাৎ এদিক থেকে এদিকে লেখা হতো। পরের প্রশ্ন পরীক্ষাতে এসে গেছে, ভাবো যে এই প্রশ্নটি পরীক্ষাতে আসবে। তো হরপ্পার ভাষার সঙ্গে ভারতের কোন ভাষার মিল পাওয়া যায়? দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? না, হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। তো এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি করে নাও তাহলে 100% পরীক্ষাতে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। কারণ সম্ভাব্য কয়েক বছরের প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও অবশ্যই তোমরা পরীক্ষাতে প্রশ্নগুলো পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা একটি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের যে অন্যান্য বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।